হৃদ তখনও রাস্তায় কোনায় স্থির, চোখে বিস্ময়, মনে ধাঁধা। এই মেয়েটা কে? দেখতে একই রকম রাগ, জেদ, মুখ, গলা, হাসি, হুবহু মেহেরিন। তবুও সে নয়। কেন এত মিল? তার ভেতরটা ছটফট করছে। এই রহস্যের জবাব খুঁজতেই হবে। অন্যদিকে মেহের গাড়ি থামায় একটা 11 তলা বিল্ডিংয়ের সামনে। মুখে নিজের মতো এক আত্মবিশ্বাসী হাসি। গাড়ি থেকে নেমেই দ্রুত উঠে যায় 3 তলায়। ওইখানে তার আজকে গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং। রুমে ঢুকেই বলে, আই এম এক্সট্রিমলি সরি, ট্রাফিক জ্যামের কারণে আমি দেরি করে ফেলেছি। আমার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে। সবাই হেসে বলে, ইটস ওকে। মিটিং শুরু হয়। মেহের প্রেজেন্টেশন দেয় নিখুঁতভাবে। আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমি আশাবাদী আমাদের প্রজেক্ট সফল হবেই। হাততালি ভরে ওঠে রুমটাই। সবাই ধীরে ধীরে বেরিয়ে আসে। পেছন থেকে আসে একজন, আমার মেয়ে সব কিছুতেই সেরা, পড়াশোনা, অফিস, দুষ্টুমি, সব কিছুতে। মেহের হেসে বলে, সবই তোমার জন্য পাপা। সে বাবাকে জড়িয়ে ধরে। তারপর একটু নিচু গলায় বলে, আমি খুব শিগগিরই বাংলাদেশে যাচ্ছি। বাবা চিন্তিত হয়ে বলেন, ঠিক আছে, কিন্তু ফেরার সময় মেহেরিন, মেহবুবা আর মাহিরকে নিয়ে ফিরবে। আর মেহেরিনের আম্মুকে বোঝাতে ভুল করো না। আমাকে যেন ভুল না বোঝে। আমার কেমন ব্যস্ত সময় যায় সেটা ওকে বুঝিয়ে বলো। আমি খুব দ্রুত ওদের সঙ্গে দেখা করব। মেহের মাথা নাড়ে, চিন্তা করো না পাপা, আমি সব বুঝিয়ে বলবো। একটা দিন কেটে গেছে। তবুও মেহেরিন এখনও রাজের সাথে ঠিক করে কথাই বলছে না। রাজ অনেকবার চেষ্টা করেছে, গলায় আদর এনে বলেছে, আরিও না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। কিন্তু মেহেরিন যেন পাথর হয়ে গেছে, চোখে চোখ পড়ে না। কথা তো দূরের কথা, রাজ যতবার বোঝাতে চেয়েছে ততবার মেহেরিন ফিরিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা রূপা বেগম, মেহেরিন, লামিয়া আর কুলসুম বসে গল্প করছিল। হঠাৎ রাজ আসে, চোখ সরাসরি মেহেরিনের দিকে। ওপরে আসো। মেহেরিন সাড়া দেয় না আর ওপরেও যায় না। রূপা বেগম সেটা লক্ষ্য করেন। তিনি মেহেরিনের হাত ধরে কোমল গলায় বলেন, তুমি কি কোনো কারণে রাজের উপর রেগে আছো বৌমা? মেহেরিন তাকায় তার দিকে, কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর নিচু গলায় বলে, রাগ না মামুনি, অভিমান, খুব অভিমান। ও আমাকে খুব কষ্ট দিয়েছে, আর আমি ওকে সব ফিরিয়ে দেব। রূপা বেগম একটু আটকে ওঠেন, রাজবাবাকে কষ্ট দিও না বৌমা, ওর জীবনে তো কষ্টের কমতি নেই। তুমিও কষ্ট দিলে ছেলেটা মরে যাবে। মেহেরিন আটকে ওঠে, চোখ ভিজে ওঠে। মামুনি, আসলে আমি। মেহেরিনকে কথা শেষ করতে না দিয়ে রূপা বেগম তার হাত চেপে ধরেন। এসো আমার সাথে। দুজনে হাঁটতে হাঁটতে ঘরে ঢোকে। রূপা বেগম দরজা বন্ধ করে দেন। তারপর আদুরে গলায় বলেন, এখানে বসো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব আজ। মেহেরিন একটু হকচকিয়ে যায়, চোখে কৌতূহল। মনে মনে ভাবে, আমার প্রশ্নের উত্তর মামুনি কি করে দেবে? বসে পড়ে ধীরে ধীরে। রূপা বেগম ধীরে ধীরে বলেন, তুমি কেন অভিমান করে আছো? এই কারণে যে রাজবাবা তোমার সামনে লামিয়াকে কেন এমনভাবে উপস্থাপন করলো যেন তাদের মধ্যে সত্যিই কিছু ছিল? এটাই তো, তাই না? মেহেরিন মাথা নাড়ল। রূপা বেগম আবার বললেন, আচ্ছা, তোমার মনে কি একবারও প্রশ্ন জাগেনি কেন হৃদ তালুকদার তোমাকে বিয়ে করতে আসেনি? মেহেরিন এবারও মাথা নাড়ল। রূপা বেগম এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, লামিয়াকে অমনভাবে তোমার সামনে আনার পেছনে একটা কারণ ছিল বৌমা। আর হৃদ তালুকদার তোমাকে বিয়ে করতে আসেনি কারণ রাজবাবা সেটা চায়নি। হৃদ ভাইকে উনি মানে রাজ চিনতেন? রূপা বেগম মাথা নাড়লেন, হ্যাঁ। মেহেরিনের ভেতর তখন যেন ঝড় বইছে। সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। অনেক কথা বলতে চাইছে, কিন্তু মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার মুখ দেখে রূপা বেগম বললেন, জানি তোমার অনেক প্রশ্ন, আজ সব বলবো তোমায়। সব শুনে তুমি নিজেই বলবে রাজবাবা কিছু অন্যায় করেছে কিনা, আর তুমি রাজবাবার ওপর রাগ বা অভিমান পুষে রাখবে কিনা। মেহেরিন উঠে বসল, মুখে অস্থিরতা, চোখে কৌতূহল। আপনি সব খুলে বলুন মামুনি, আমার মাথায় কিছুই ঢুকছে না। রূপা বেগম একটু থেমে বললেন, আমাদের সবার মানে রাজ, লাবিব, লামিয়া আর আমাদের সবার একটা অতীত আছে। মেহেরিনের গলা কিছুটা কাঁপল। মামুনি, একটা কথা জিজ্ঞেস করব? রূপা বেগম একটু হেসে বললেন, হৃদের বাবা রেদওয়ান তালুকদারের কথা বলতে চাইছ, তাই না? তাকে আমি চিনি কি না? মেহেরিন মাথা নাড়ে। রূপা বেগম বলে, চিনি, খুব ভালো করে চিনি। তাকে কি ভোলা যায়? মেহেরিন চুপ করে থাকে। রূপা বেগম যেন একটু সময় নিচ্ছেন, হয়তো নিজেকে প্রস্তুত করছেন অতীতের কালো ছায়ার সঙ্গে লড়ার জন্য। অবশেষে তিনি বললেন, তোমার শাশুড়ি আর আমি ছিলাম বেস্ট ফ্রেন্ড। আমাদের আর একটা বন্ধু ছিল, সাবিহা, যাকে হয়তো তুমি চেনো, হৃদের মা। মেহেরিন বলল, হ্যাঁ আমি চিনি। রূপা বেগম ডুবে গেলেন অতীতে। আমি ছিলাম ময়মনসিংহ জেলার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর ফারজানা ছিল জমিদার বাড়ির মেয়ে। ওর বাবা আর দাদা দুজনেই জমিদার। ফারজানা থাকতো ওর দাদুর বাসায়, ওর দাদা দাদির কাছে, আর ওর বাবা মা আর 2 ভাই থাকতো শান্তিপুরে। ওর বাবার নিজের জমিদারি দেখাশোনা করত। আমি আর ফারজানা ছিলাম প্রতিবেশী।
আর ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড, বরং বলাই যায় বন্ধুর চেয়ে বোন বেশি ছিলাম আমরা। ফারজানা ছোট থেকেই খুব দুষ্টু আর চটপটে ছিল, আর আমি ছিলাম ওর সবসময়ের সঙ্গী। আমরা ছিলাম আমাদের গ্রামের প্রাণ, সবাই আমাদের খুব ভালোবাসত, বিশেষ করে ফারজানাকে। ফারজানা মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারত না। জমিদার বাড়ির মেয়ে হয়েও কোনো অহংকার ছিল না ফারজানার ভেতরে। গরিব দুঃখীদের সাথে খুব অনায়াসে মিশে যেত। কতবার যে নিজে না খেয়ে বাড়ির খাবার চুরি করে খাওয়াতো ক্ষুধার্ত মানুষদের তার হিসেব নেই। কারো বাসায় বাজার না থাকলে নিজের ঘর থেকে দিয়ে আসতো। কেউ অসুস্থ হলে ছুটে যেত দেখতে। যারা অসহায় থাকতো তাদের ওষুধ কিনে দিত, অথবা ওষুধ কেনার টাকা দিত। সবার পাশে থাকতো। কোনো বৃদ্ধ কাজ করতে থাকলে সেই কাজ নিজে করে দিয়ে আসতো। যে কাজ ও করতে পারতো না সেই কাজে ডেকে নিত এলাকার ছেলেদের। ওদের বাড়ি কেউ ভিক্ষা নিতে আসলে তার 15 দিন সহ খরচ দিয়ে দিত ফারজানা। প্রতিটি দুঃখী মানুষের পাশে দাঁড়াতো ফারজানা, তাই সবাই ওকে খুব ভালোবাসত। এমন হতো মাঝে মাঝে ওর দাদুর কাছ থেকে মানুষ টাকা ধার নিতে আসতো। সেই ধারের টাকা ওকে চাইতে পাঠালে ও গিয়ে দেখতো ওই বাড়ির রান্না হয়নি, খাবার নেই। ধারের টাকা আনতে গিয়ে উল্টো বাড়ি থেকে খাবার নিয়ে ওদের দিয়ে আসতো। তাই সবাই ওকে খুব ভালোবাসত, আর ওর সঙ্গে থাকার কারণে আমাকেও ভালোবাসত। আমরা আমাদের গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিই, আর দুজনেই ভালো রেজাল্ট করে পাশ করি। এতে আমাদের পরিবার খুব খুশি হয়, আর আমাদের ভর্তি করিয়ে দেয় কলেজে। শুরু হয় নতুন জীবনের অধ্যায়। আমি আর ফারজানা ভর্তি হই ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। প্রথম দিনেই আমরা বন্ধুত্ব করি আরেকজনের সঙ্গে। ওর নাম ছিল সাবিহা। মেয়েটা ভীষণ ভদ্র আর লাজুক। প্রথম দেখাতেই ওকে আমাদের ভালো লেগে যায়। আমরাও ওর সঙ্গে সহজেই মিশে যাই। ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা কত দুষ্টুমি ফাজলামো করতাম, সেগুলোর হিসেব নেই। তবুও আমাদের পড়াশোনায় কখনো ফাঁকি থাকতো না। তাই হাজার দুষ্টুমি ফাজলামো করলেও স্যার ম্যাম আমাদের তেমন কিছুই বলতো না। হঠাৎ একদিন আমাদের ক্লাসে আগমন হয় 3 জন নতুন ছেলের, রুদ্র, রেদওয়ান আর সাইম। দিনগুলো বেশ ভালোই চলছিল। ক্লাস, আড্ডা, ফাজলামো সব মিলিয়ে কলেজ জীবন যেন রঙিন এক গল্প। হঠাৎ একদিন আমাদের এলাকায় এলো ফারজানার ছোট ভাই আসলাম। সে প্রায় আসতো, আর আমি তো ছোট থেকেই ওকে দেখতে পেলে ছুটে যেতাম। কেন জানি না ছেলেটাকে আমার খুব ভালো লাগতো। ফারজানা ব্যাপারটা জানতো। মজার ছলে মাঝে মাঝে আমাকে ভাবি বলেও ডাকতো, আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আসলাম আর ফারজানা ছিল পিঠাপিঠি ভাই বোন। ও শান্তিপুরে পড়তো, কিন্তু এখানে কিছু সমস্যার কারণে আসলামের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। ফলে ও চলে আসে ময়মনসিংহ আর ভর্তি হয় আমাদের কলেজেই। প্রথম দিন ওর সঙ্গে রুদ্রের দারুণ বন্ধুত্ব হয়ে যায়। তারপর থেকে ওদের দুজনের বন্ধুত্ব যেমন গাঢ় হতে থাকে, তেমনি আমরাও আরও ভালো বন্ধু হয়ে যাই ওদের সকলের। দিন দিন আমি আর সাবিহা বুঝতে পারি রুদ্র আসলে ফারজানাকে পছন্দ করে। না, পছন্দ না, ভালোবাসে। সেই চোখের চাহনি, সেই নীরব ভালোবাসার স্পর্শ আমাদের চোখ এড়ায় না। আমি একদিন ফারজানাকে সরাসরি বলেই ফেলি, তুই বুঝিস না রুদ্র তোকে কতটা ভালোবাসে? কিন্তু ফারজানা সবসময় এড়িয়ে যেত আমাদের এই কথা। মুখে কিছু না বললেও আমি জানতাম ও মনে মনে রুদ্রকে ভালোবাসে। ভালোবাসা যা কখনো বলতে পারেনি। আর অন্যদিকে সাবিহা একসময় স্বীকার করে সে রেদওয়ানকে ভালোবাসে, আর এদিকে সাইম আমাকে বলে সে আমাকে ভালোবাসে। আমি ওকে সুন্দর করে বুঝিয়ে বলি আমি ছোট থেকে আসলামকে ভালোবাসি, আর সাইমও সেটা মেনে নেয় আর আমার কাছে মাপ চায়। সব মিলিয়ে অজস্র না বলা ভালোবাসার গল্প। বন্ধুত্ব আর মিষ্টি দুষ্টুমির মাঝে আমাদের সময়গুলো একটা সোনালী স্মৃতি হয়ে ধরা দিত। কলেজ জীবনটা যেন এক রঙিন ছবির মতো, যেখানে প্রতিটা মুহূর্ত জড়িয়ে আছে না বলা কথার ছায়া, অব্যক্ত ভালোবাসা। একদিন আমাদের ক্লাসে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সেদিন ক্লাসে ঢুকতেই একটা ছেলে ফারজানার কাছে এগিয়ে এসে চুপি চুপি একটা চিঠি দেয়। ফারজানা চিঠিটা নেয়নি, ছেলেটাকে রীতিমতো ধমকে সরিয়ে দেয়। কিন্তু এমন ঘটনা তো আর চাপা থাকে না। খবরটা ঠিকই পৌঁছে যায় রুদ্রের কানে। রুদ্র বরাবরই চুপচাপ, ভদ্র ছেলে হলেও ফারজানাকে নিয়ে এসেছিল অদ্ভুত রকমের সংবেদনশীল। আর যেই না সে শুনল অন্য একটা ছেলে তার ভালোবাসার মানুষকে চিঠি দিয়েছে, ব্যাস তার যেন মাথায় আগুন ধরে গেল। সেই বিকেলে কলেজ ক্যাম্পাসের মাঠে রুদ্র চিঠি দেওয়া ছেলেটাকে ধরে এমন মার মারে যেন জীবন বের করে ফেলবে। সে কি মায়ের বাবা গো! কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ রুদ্রকে কিছুই বলেনি, বলার সাহস পায়নি কেউ। কারণ রুদ্রের বাবা ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ী, আর রুদ্র নিজে তার মেধা দিয়ে স্যার ম্যাডামদের মন জিতে নিয়েছিল খুব অল্প সময়েই। সবাই জানত রুদ্র ভালো ছেলে, কিন্তু সেই ভালো ছেলের ভেতরে যে আগুন জ্বলছে সেটা কেউ আগে টের পায়নি। ছেলেটাকে মারতে দেখে সবাই ভেবে নিয়েছিল ছেলেটা হয়তো অন্যায় করেছে, এজন্যই রুদ্র তাকে মারছে। সেদিনের সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে রুদ্রের সঙ্গে ফারজানার। রুদ্র যখন মাথা গরম করে ক্যাম্পাস থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখন ফারজানা গম্ভীর মুখে এগিয়ে আসে। কারো কিছু বলার আগেই সবার সামনে ফারজানা রুদ্রর গালে কষিয়ে একটা চড় মারে। মার জোরে নিস্তব্ধতা, কেউ কিছু বলতে পারছে না। রুদ্র হতবাক। ফারজানা কাঁপছে রাগে।
ক্যাম্পাসের মাঝে ঘটনার সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত যেন কারোর নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সবার চোখ ফারজানার দিকে, আর ফারজানার চোখ রুদ্রের দিকে। ঠিকরে পড়ছে আগুনের ঝলক। ফারজানা দাঁতের দাঁত চেপে বলল, কেন মারলি ওকে? কোন অধিকারে? রুদ্র, যার মুখ তখনও রাগে লাল, সেদিন মাঠ ভর্তি লোকদের সামনে বুক ফুলিয়ে চিৎকার করে বলেছিল, ভালোবাসার অধিকারে। তোকে আমি ভালোবাসি, শুনেছিস? তোকে আমি ভালোবাসি। তুই শুধু আমার। যে তোর দিকে হাত বাড়াবে সেই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। তার চোখে ছিল তখন অগ্নিশিখা, প্রেমে পাগল একটা ছেলের চোখ। কিন্তু এবার ফারজানা আর এক মুহূর্তও অপেক্ষা করে না, আবারও তার গালে চড় মারে। চোখ দুটো জ্বলছিল। তো আমাকে কখনো বললি না কেন যে তুই আমাকে ভালোবাসিস? গাধা, কখনো জানতে চেয়েছিস আমি ভালোবাসি কিনা? রুদ্র থমকে যায়, চোখ স্থির। ফারজানা এক পা এগিয়ে আসে, আর একটা থাপ্পড় মেরে বলে, আমিও তোকে ভালোবাসি, বুঝেছিস গাধা? একটা মুহূর্ত চুপচাপ নিঃশব্দতা, তারপর সব যেন ভেঙে পড়ল। রুদ্র কিছু বলে না, ছুটে যায় ফারজানা। ফারজানা আর পেছনে তাকায় না। আর ঠিক তখনই আসলাম এসে জড়িয়ে ধরে রুদ্রকে। তাহলে কবে হচ্ছিস আমার দুলাভাই? রুদ্র মুচকি হেসে বলে, আজকে গিয়ে জানাবো বাবাকে। ওদের হাসি আনন্দে ভরে ওঠে কলেজ ক্যাম্পাস। আর একটু পরে রেদোয়ান আর সায়েমও এসে জড়িয়ে ধরে রুদ্রকে। বন্ধুত্ব, ভালোবাসা আর স্বীকৃতির যেন এক অনন্য মুহূর্ত। এ যেন এক টুকরো কৈশোরের স্বপ্ন বাস্তবতার রূপ পেল। রুদ্র তার বাবাকে নিয়ে এসেছে ফারজানাদের বাড়িতে। দুই পরিবার একসাথে বসে আনুষ্ঠানিক বিয়ের কথা পাকা করেছে। সব যেন স্বপ্নের মতো এগোচ্ছিল। আর কেউ জানতই না এই স্বপ্নের পেছনে জমেছে এক কালো ছায়া। ফারজানার বিয়ের ঠিক 2 দিন আগে হঠাৎ রেদোয়ান আসে ফারজানাদের বাড়িতে। সেদিন দুপুরে আমি, ফারজানা আর রেদোয়ান বের হলাম গ্রামের পথ ধরে। গায়ের মানুষ আমাদের দেখে হাসে আর ফারজানাকে আশীর্বাদ করে। একটা সাধারণ প্রেম কাহিনীর অসাধারণ রূপ যেন ওদের চোখে। অনেকটা হেঁটে একটা নির্জন জায়গায় পৌঁছাতেই রেদোয়ান বলে, গাছ থেকে পেয়ারা আনতে। আমি জানতাম ওর চোখে অন্য কিছু, তাই মুচকি হেসে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। ভেবেছিলাম রুদ্র কিছু বলতে পাঠিয়েছে। ওদের কথা আমি শুনতে পাচ্ছিলাম, আর সেই কথাগুলো আমার বুকের ভেতরে কাটার মতো বিচ্ছিল। রেদোয়ান হঠাৎ বলে ওঠে, ফারজানা, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। ফারজানা চমকে ওঠে, কি বলছিস তুই? তুই জানিস আমি রুদ্রকে ভালোবাসি, আর রুদ্র আমাকে। তুই তো রুদ্রের বেস্ট ফ্রেন্ড, তুই এটা কিভাবে বলতে পারিস? লজ্জা করছে না তোর, বন্ধু হয়ে বন্ধুর হবু বউকে এইসব বলতে? রেদোয়ানের মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। সে গর্জে ওঠে, কিসের বেস্ট ফ্রেন্ড? রুদ্র সবসময় আমাকে তার চাকর মনে করে। আমি গরিব বলে, তার বাবার টাকা আছে বলে স্যার ম্যাডামরাও ওকে ভালোবাসে, আর আমাকে অপমান করে। সবাই ওকে চায়, আমাকে কেউ চায় না। জানিস, আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম, আর ও কি করলো? তোকে নিজের করে নিল। আমি সবসময় ওর কাছে হেরে যাব কেন বলতো? এলাকার সবাই ওর গুণগান করে, আমাকে ওর মতো হতে বলে। আমি কেন ওর মতো হব বল? ওকে সবাই ভালোবাসে, কেন বল কেন? এই বলে সে ফারজানার হাত চেপে ধরে আর বলে, চল পালিয়ে যাই, আমি তোকে সুখে রাখবো, সত্যি। ফারজানা হতবাক হয়ে যায়, রাগে কষ্টে কেঁপে ওঠে সে। তারপর এক ঝটকায় হাত ছাড়িয়ে সজোরে একটা থাপ্পড় মারে রেদোয়ানকে। তোকে আমি ভাইয়ের মতো ভেবেছি, তোকে বিশ্বাস করেছি, আর তুই বন্ধু না, শত্রু। রুদ্রকে সবাই ভালোবাসে কারণ ওর মন ভালো। ও গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, অসহায়দের সাহায্য করে। ওর মধ্যে অহংকার নেই। ও নিজের ভালো গুণ দিয়ে সবার ভালোবাসা অর্জন করে নিয়েছে। তোকে রুদ্র কত বিশ্বাস করে, আর তুই ছি, এমন গাদ্দারি করলি। তুই বন্ধু হওয়ার যোগ্যই না। তোর মতো বন্ধু আমার শত্রুরও না হোক। এই বলেই সে পেছনের দিকে ছুটে চলে আসে। আর আমি তখন গাছের ফাঁক থেকে বেরিয়ে এসে পেছন পেছন দৌড়ে ফারজানার কাছে যাই। ওর চোখে তখন শুধু জল আর বিশ্বাসঘাতকতার তীব্র যন্ত্রণা। আমি ওর পাশে দাঁড়াই, নিঃশব্দে ওর হাত ধরি, সব সময়ের মতো। ফারজানা আর রুদ্রের বিয়ের দিন ঘনিয়ে এলো। আমি বারবার বলছিলাম ফারজানা যেন রুদ্রকে রেদোয়ানের সেই দিনের ঘটনা জানিয়ে দেয়। আমি সেই দিন রেদোয়ানের চোখে রুদ্রের জন্য আক্রোশ, ঘৃণা দেখেছিলাম, তাই বারবার বলছিলাম রুদ্রকে জানাতে। কিন্তু ও মাথা নাড়ল, এখন না, সময় হলে বলবো। আর সেই সময় হলে বলাটা বুঝি কাল হয়ে দাঁড়ায়। গায়ে হলুদ আর তত্ত্ব নিয়ে যখন সায়েম আর রেদোয়ান এলো ওদের বাড়িতে, তখন কারো কল্পনাতেও ছিল না কি হতে চলেছে। সবার সামনে হঠাৎ রেদোয়ান ফারজানার পায়ের কাছে বসে পড়ে। ভুল করেছি, খুব বড় ভুল করেছি। আমি ভালো হতে চাই, সত্যি চাই, আমাকে মাফ করে দে। তোর কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই আমার। ফারজানা হতভম্ব, একসময় চোখে জল নিয়ে রেদোয়ানকে ক্ষমা করে দেয়। ভুল মানুষই করে, তবে অনুশোচনাটাই মানুষকে আবার মানুষ করে তোলে। এরপর খুব ধুমধাম করে ওর বিয়ে হয়। ফারজানা আর রুদ্র, ওদের সংসার রঙিন স্বপ্নে ভরে ওঠে।
ওদের ভালোবাসা যেন আর কোনো ঝড় ঠেকাতে পারবে না। আর আমি বিয়ের কিছুদিন পর এক বিকেলে কলেজ ক্যাম্পাসের গাছতলায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে গলা ভেসে এলো, তুই জানিস তো, ছোট থেকে তোকে খুব পছন্দ করতাম। আমি তোকে ভালোবাসি রূপা। চমকে পেছনে ফিরে দেখি আসলাম, সেই আসলাম যাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি, অনুভব করেছি আর নিঃশব্দে ভালোবেসে গেছি। সেদিন ওর কথাই আমার হৃদয় যেন আনন্দে উঠছিল। মেঘের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এমন লাগছিল। ভালোবাসা যদি সত্যিই হয়, সে ফেরে। আর যাকে ভালোবেসে জীবনে চেয়ে প্রার্থনা করো, সে যদি একদিন এসে বলে আমি তোকে ভালোবাসি, তবে তার চেয়ে বড় খুশি এ জীবনে বোধহয় আর কিছুই নেই। আসলাম আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। আমার বাবাও রাজি হয়ে যায়। আমার জীবন তখন পূর্ণতার দিকে এগিয়ে চলছে। আসলামকে বিয়ে করার পর ওর ভালোবাসার শ্রদ্ধা আর যত্নে আমি যেন নিজেকে নতুন করে চিনতে শিখলাম। বছর ঘুরতে না ঘুরতেই আমার কোল আলো করে আসে এক টুকরো চাঁদ, আমাদের ছেলে হাবিব। হাবিবের প্রথম হাঁটা, প্রথম কথা, প্রথম স্কুল, সব কিছুর মাঝেই কাটছিল আমার জীবন। আর সেই সময়টাতেই ফারজানা আর রুদ্রর সংসারে এক অভাব যেন নিঃশব্দে জমতে শুরু করেছিল। প্রথম দিকে কেউ কিছু না বুঝলেও বছর কয়েক পেরোনোর পর আশেপাশের চাহনি আর চাপগুলো বেড়ে যায়। কিন্তু রুদ্র, সে কখনো একবারও ফারজানার চোখে দুঃখ আসতে দেয়নি। বলতো, সন্তান না থাকলেও তুমি আমার পৃথিবী। সন্তান আল্লাহর দান, আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। এইগুলো নিয়ে মন খারাপ করো না। এমন ভালোবাসা খুব কম মানুষ পায়। রুদ্র ফারজানাকে ভালো ডাক্তার দেখাতে থাকে। এদিকে রেদওয়ান সাবিহাকে বিয়ে করে নেয়। সায়েমও বিয়ে করে বিদেশে সেটেল হয়ে যায়। সব মিলিয়ে আমাদের সবার জীবন খুব ভালোই কাটতে লাগলো। একদিন সকালবেলা আসলাম আমায় ডাকে, শোনো, দারুণ খবর আছে। আমি হতবাক হয়ে শুনি, ফারজানা আর সাবিহা দুজনেই গর্ভবতী। সুখ যেন আমাদের সাথী, চারদিকে শুধু সুখ আর পূর্ণতা। আর বিস্ময়ের কথা, ওরা দুজনে একই দিনে হাসপাতালে ভর্তি হয়। একই সময় একই দিনে একই হাসপাতালে দুই ছেলের জন্ম হয়। আলোয় ভরে যায় দুটি পরিবার। সেই দিন রুদ্রের খুশি যেন আকাশ ছুঁয়েছিল। ছোট রাজ আর হৃদ দুজনকে কোলে নিয়ে আজান দেয়। আর আমি, ফারজানা আর সাবিহা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। সুখের কান্না। জীবনটা যদি নাটক হয়, তবে এই পর্ব যেন আল্লাহর লেখা একটা সুন্দর দৃশ্যপট, যেখানে ভালোবাসা, ভরসা আর বন্ধন একসাথে বাধা পড়ে যায় নতুন এক ভবিষ্যতের দিকে। কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না আমাদের কারোর জীবনে। চলে এলো কালো সেই রাত। আমাদের দিনগুলো তখন সত্যি সত্যিই যেন একটা রূপকথার রাজ্যে কাটছিল। আমরা তিন বান্ধবী, আমি, ফারজানা আর সাবিহা, জীবনের সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে দুঃখ কষ্ট বলে কিচ্ছু নেই। রাজহৃদ হবার 2 বছর পর হয় আমার লাবিব। আমরা ঢাকায় চলে আসি। প্রায় সবাই পাশাপাশিই থাকতাম। আমাদের তিন বান্ধবীর জীবন সুন্দরভাবে কাটছিল, হাসি, আনন্দ আর সুখে ভরা। রাজ, হৃদ আর লাবিব, এই 3 বন্ধুই যেন ছোট্ট একটা জগৎ তৈরি করেছিল। ওরা একসাথে খেলতো, স্কুলে যেত, আর আমাদের বাচ্চাদের মধ্যে আলাদা একটা বন্ধন গড়ে উঠেছিল। আমার বড় ছেলে হাবিব ওদের 3 জনকেই খুব ভালোবাসত। রাজ আর হৃদের বয়স 10 বছর, আর লাবিব তখন 8 বছর। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা 3 বান্ধবী একসাথে গর্ভবতী হই। এটা যেন আমাদের জীবনে আর একটা খুশির স্রোত নিয়ে আসে। এই সময় সায়েম তার স্ত্রী সন্তানকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। ওরা আমাদের এলাকাতেই বাড়ি নেয় আর রুদ্রর সাথে ব্যবসায় যোগ দেয়। রেদওয়ান, আসলাম, সায়েম সবাই মিলে একটা বড় ব্যবসা শুরু করে। আর সেই আনন্দে রুদ্র একটা গেট টুগেদারের আয়োজন করে। আমরা সবাই সেখানে যাই। সময়টা ছিল সত্যি অসাধারণ। সবার চোখে মুখে খুশি, বাচ্চাদের হাসাহাসি, আর 3 বান্ধবীর জীবনে যেন সুখের জোয়ার। অনুষ্ঠানের শেষে সবাই যখন চলে গেল, তখনও আমরা থাকি। ঠিক করি আজ সবাই মিলে একসাথে থাকব। পুরনো দিনের মতো এক রাত। প্ল্যানটা জমে যায়। হাসি, গল্প, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ একটা রাত ছিল, যেখানে শুধু আমরাই বন্ধুরা। কিন্তু রাত 12টার পর হঠাৎ ফারজানার ব্যথা উঠল। আমরা সবাই তাড়াহুড়ো করে ওকে নিয়ে চলে যাই হাসপাতালে। আল্লাহর অশেষ রহমতে ফারজানা একটা পরীর মতো মেয়েকে জন্ম দেয়। আমরা সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে যাই। 3 বান্ধবীর পরম মুহূর্ত যেন পূর্ণতা পায় ওই মুহূর্তে। 3 দিন পর ফারজানাকে আমরা বাড়িতে নিয়ে আসি। রাজ, হৃদ, হাবিব, লাবিব সবাই খুব খুশি হয়। ওরা বলে আমাদের একটা বোন এসেছে। শিশুটিকে ঘিরে ওদের কত আনন্দ। সবাই মিলে ওর নাম দিল পুচকি। আদুরে একটা নাম। ওরা সারাক্ষণ ছোট পুচকির আশেপাশেই ঘুরঘুর করত। ও যেন ওদের রাজকন্যা। আর আমাদের পুতুল সোনার 7ম দিনে রুদ্র 3টা গরু জবাই দিয়ে আকিকা দেয়। শুধু পরিবারের জন্য না, পুরো এলাকার গরিব দুঃখীর জন্য রান্না করে খাওয়ায়। ওই দিনে মেয়েটির নাম রাখা হয় রাইসা শিকদার। অলক্ষ্যে চোখে পানি চলে আসে সবার। রাইসার আগমনে যেন নতুন আলো এসে পড়েছে শিকদার পরিবারে। গরিব দুঃখীরা খেয়ে দোয়ায় ভরে ওঠে তাদের মুখ।
ছোট্ট রাইসার জন্য আর রুদ্রের জন্য। কারণ রুদ্র সব সময় গরিবদের পাশে ছিল, সাহায্য করত নিঃস্বার্থভাবে। এই দিনগুলো যেন আমাদের জীবনের সোনালী অধ্যায়। এইসব মুহূর্ত এক জীবনে কয়বার আসে বলো? ওই দিনই সাবিহার ব্যথা উঠল হঠাৎ করেই। রুদ্র তখন সঙ্গে সঙ্গে রেদওয়ানকে বলে, ড্রাইভারকে নিয়ে এখনই বেরিয়ে যা তুই, আমরা আসছি এই দিকটা সামলে। রেদওয়ান আর দেরি না করে সাবিহাকে নিয়ে বেরিয়ে পড়ে। তখন হৃদ ছিল আমাদের কাছেই। কিছুক্ষণ পর রেদওয়ানের বোন রাহেলাও চলে আসে। ওর সাথেই হৃদ হাসপাতালের দিকে রওনা দেয়। সাবিহার একটা মেয়ে হয়, কিন্তু অবস্থা ভালো ছিল না একদমই। খবরটা শুনে আমরা ছুটে যাই হাসপাতালে। শুধু ফারজানাই যেতে পারে না, ওর শরীর তখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই রুদ্র ওকে সঙ্গে নেয়নি। ফারজানা তখন বাড়িতে একা ছিল, পাশে ছিল শুধু হাবিব। সে পুচকুকে তো কিছুতেই ছেড়ে যাবে না, তাই ওদের দুজনকে রেখে আমরা বাকিরা বেরিয়ে যাই। রাজ আর লাবিব ছিল আমাদের সঙ্গে। আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন দেখি রেদওয়ান নেই। চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে যায়। রুদ্র তখন সবকিছু সামলাচ্ছে। আমার মনটা হঠাৎ কেমন যেন কেঁচে উঠল। রেদওয়ান এখানে কেন নেই? বারবার এই প্রশ্নটাই মাথায় আসছিল। রেদওয়ান না থাকাটা যেন আমার বুকের ভেতর এক ধরনের ভয় ও আশঙ্কা এনে দেয়। আমার মনটা খচখচ করতে থাকে। আমি একাধিকবার ফারজানাকে ফোন দিই, কিন্তু সে ফোন তোলে না। এতে আমার ভয় আরও বেড়ে যায়। হাঁসফাঁস করে ওঠে আমার মন। আর কিছু না ভেবে আসলামকে বলি, আমাকে বাড়ি নিয়ে চলো, ফারজানা একা, আমার মনটা কেমন করছে। প্রথমে আসলাম রাজি হয়নি, বলেছিল তুমি বেশি চিন্তা করছ। কিন্তু আমার জেদ আর অস্থিরতায় শেষমেশ হার মানে ও। আসলাম যখন আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, আমরা আমাদের বাড়িতে না গিয়ে সোজা যাই ফারজানাদের বাড়িতে। গিয়ে দেখি সায়েমের গাড়ি আগেই দাঁড়িয়ে আছে গেটের সামনে। এটা দেখে আমার ভিতরে তখন কেমন যেন একটা অজানা ভয় জমে উঠেছিল। বারবার মনে হচ্ছিল কোনো অশুভ কিছু যেন অপেক্ষা করছে। আমি আসলামের দিকে তাকিয়ে বলি, তুমি গাড়ি পার্ক করে এসো, আমি আগে যাই। বলেই আমি রাজ আর লাবিবকে নিয়ে দ্রুত বাড়ির ভেতর ঢুকে যাই। আমি তখন গর্ভবতী, হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। বুকের ভেতরটা যেন বারবার কেঁপে উঠছিল। প্রতিটি পদক্ষেপে একরাশ ভয় আমার হৃদয়টাকে জাপটে ধরছিল। মুখে চুপচাপ, কিন্তু মনে কেবল একটাই কথা ঘুরছিল, আল্লাহ, কিছু খারাপ যেন না হয়। বাড়ির ভেতরে ঢুকেই একটা শব্দ পাই, একটা কান্না যেন, কিন্তু চাপা। আমি আগাতে থাকি সেই দিকে। গিয়ে যা দেখি তাতে আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। কাজের মেয়েটা মাটিতে পড়ে আছে, হাত পা মুখ বাঁধা, তার গায়ে ব্যথার চিহ্ন। আমি দ্রুত কাছে গিয়ে বসে পড়ি। ততক্ষণে রাজ আর লাবিব কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি ওদের মুখ চেপে ধরি আর ফিসফিসিয়ে বলি, চুপ, কথা বলবে না। ওরা চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি মেয়েটার বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করি, কে করেছে এটা, কি হয়েছে বলো আমাকে। মেয়েটা তখনও কাঁপছিল, মুখ তুলে তাকাতে পারছিল না। মেয়েটা তখন কাঁপতে কাঁপতে বলল, আপা আপা আপনি তাড়াতাড়ি ভাইজানের খবর দেন, ওরা ভাবিজানের সাথে খারাপ কিছু করব, হাবিব বাবারে। তারপরে সে ঢলে পড়ে, আর কিছুই বলতে পারে না। আমার মাথায় কিছুই কাজ করছিল না, শরীর যেন হিম হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমি রুদ্রকে ফোন দিলাম, রুদ্র তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, এখন কিছু ব্যাখ্যা করার মতো সময় নেই। তারপর ফোনটা না কেটে আসলামের নাম্বারে ডায়াল করলাম, কিন্তু ফোন ধরছে না। একটু সময় নষ্ট না করে আমি সোজা ওপরে ফারজানার রুমের দিকে যাই। কিন্তু রুমে ঢুকে দেখি রুম ফাঁকা, কোথাও ফারজানা নেই, রাইসাও নেই, এমনকি হাবিবও না। ঘরটা জায়গায় জায়গায় অগোছালো, জানালাটা আধখোলা, রুমের সব কিছু এলোমেলো। আমার বুকটা তখন চুপসে যেতে চায়। বেরোতে যাব এমন সময় হঠাৎ নিচের দিক থেকে গোঙানির শব্দ আসে। আমি দৌড়ে ছুটে যাই শব্দের উৎসের দিকে। গিয়ে যা দেখি হাবিবের হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে, মাথা থেকে রক্ত ঝরছে। আমার বুকে যেন কেউ ছুরি বসিয়ে দিল। আমার বড় ছেলে, আমার কলিজার টুকরোর এই অবস্থা। আমার মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাও আমি কোনো শব্দ করি না। রাজ আর লাবিব কিছু করতে যায়, কিন্তু আমি চোখের ইশারায় তাদের থামিয়ে দিই। না, এখন না। আমি নিজে গিয়ে হাবিবের বাঁধন খুলতে থাকি। হাবিব কাঁপতে কাঁপতে বলে, আম্মু তাড়াতাড়ি চলো, ওরা ফুপিকে নিয়ে চলে গেছে, আর পুচকিকেও নিয়ে গেছে। আমি জানি কোথায় নিয়ে গেছে। আমি ওর মুখে হাত রেখে বলি, চুপ, কাঁদে না বাবা, আমরা যাব। তুমি বলো ওরা কোথায়, কে এসেছিল, কি হয়েছে বলো আম্মুকে। হাবিব মাথা নাড়ে, জানাই সব। রেদু কাকু আর সায়েম কাকু আসে, আর ফুপির কাছ থেকে পুচকিকে নিয়ে গেছে ড্রাইভার কাকু, আর ওরা ফুপিকে টেনে নিয়ে যায়। আমি বাধা দেওয়ায় আমাকে বোতল দিয়ে মেরে বেঁধে রেখে যায়। তারপর আমরা চারজন, আমি, রাজ, লাবিব আর হাবিব ছুটে যাই সেই দিকে। চিলেকোঠার দিকে যেতেই সিঁড়িতে রক্তের দাগ। আমার বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। আমার কলিজার টুকরো টুকরো হয়ে যেতে থাকে। আমি পা টিপে টিপে এগিয়ে যাচ্ছিলাম। বুকের ভেতর কেবল একটাই ভয়, ওদের কোনো ক্ষতি না করে ওরা, আমার ফারজানার যেন কিছু না হয়। আমরা সিঁড়িঘরে পৌঁছে যা দেখলাম
তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। ফারজানা মাটিতে পড়ে আছে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। ফারজানার কাপড় খোলার চেষ্টা করছে রেদওয়ান। রাজ সাথে সাথেই চিৎকার করে উঠল, আম্মু! আমার বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই সায়েম আর রেদু ফিরে তাকায়। ওরা হয়তো বুঝতে পারেনি আমরা এখানে চলে আসব। আমি আর দেরি না করে এগিয়ে যাই আর রেদওয়ানকে এক ঝটকায় পাশে সরিয়ে দিয়ে বলি, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! বলেই একটা চড় কষিয়ে দিই। চড় খেয়ে রেদওয়ান আমার চুলের মুঠি ধরে এক ধাক্কা মারে। আমি পড়ে যেতাম যদি না সায়েম আমাকে ধরে ফেলত। গর্ভবতী ছিলাম বলে পড়লে হয়তো প্রাণটাই চলে যেত। হাবিব, রাজ আর লাবিব ছুটে আমার দিকে, কিন্তু ওরা তখনও ছোট, কি আর করতে পারত। তবুও হাবিব এগিয়ে আসে আর একেবারে রাগে কাঁপতে কাঁপতে রেদওয়ানের বুক বরাবর একটা লাথি মারে। চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা, তুই আমার আম্মুকে ধাক্কা মারলি কেন? আমার ফুপির সাথে কি করতে চাইছিলি? রেদওয়ান তখন একপাশ থেকে একটা লোহার রড তুলে নেয় আর হাবিবের মাথায় একটা বাড়ি মারে। হাবিব লুটিয়ে পড়ল মাটিতে। রাজ আর লাবিব হাবিবকে ধরে ফেলে। ওর মাথা থেকে রক্ত পড়ছে। আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি দৌড়ে যেতে চাই হাবিবের কাছে, কিন্তু পারি না। সায়েম আমাকে ধরে রাখে। শরীরে তখন আর শক্তি নেই, শুধু কান্না, হাহাকার আর অসহায়তা। রেদওয়ান তখন রাজ আর লাবিবকে এক এক করে ধাক্কা মেরে সরিয়ে দেয়, তারপর দড়ি দিয়ে বেঁধে ফেলে। রাজ বলে, রেদু কাকু, তুমি হাবু ভাইকে মারলে কেন? মামুনির চুল ধরলা কেন? মামুনি তো ব্যথা পায়। তুমি আম্মুর কাপড় কেন খুলছিলে? আম্মুর শরীরে রক্ত কেন? আম্মু কথা বলছে না কেন? রেদওয়ান একটা চড় মেরে বলে, একদম চুপ। আর সায়েম আমার মুখ বেঁধে দেয় একটা কাপড় দিয়ে আর আমাকে একটা চেয়ারে বেঁধে ফেলে। আমার গর্ভের সন্তান, আমি চিৎকার করতেও পারছি না। আমার চোখের সামনে আমার সন্তান, আমার বন্ধু, আর আমি অসহায়। আর রাজের কথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। এটাই কি আমাদের শাস্তি? কোন পাপের শাস্তি দিচ্ছে আল্লাহ? আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন এমন হচ্ছে? ফারজানা তখন অচেতন ছিল, কিন্তু হঠাৎ করেই ওর জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকায় সোজা আমার দিকে। আমার চোখে জল, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমি চেয়েও কিছু করতে পারছি না, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। আমার অবস্থা দেখে ফারজানা উঠে দাঁড়ায়, যেন কোথা থেকে এক অলৌকিক শক্তি ওর শরীরে এসে পড়েছে। পায়ের কাছে হাবিবকে পড়ে থাকতে দেখে, রাজ আর লাবিবকে ব্যথায় কাতরাতে দেখে ফারজানা একদম বাঘিনীর মতো গর্জে ওঠে। বিশ্বাসঘাতক বলে চিৎকার করে ওঠে, আমার মেয়ে কোথায়? কুত্তার বাচ্চা, আমার পুতুল কোথায় বল? রেদওয়ান হেসে ওঠে, একটা ঠান্ডা নিষ্ঠুর হাসি। আর সেই হাসি দেখে ফারজানার রাগ আগুন হয়ে জ্বলে ওঠে। সে এক ঝাঁপিয়ে পড়ে রেদওয়ানের ওপর, চুলের মুঠি ধরে নখ দিয়ে আঁচড়াতে থাকে, আঘাত করতে থাকে। এক মা, এক বোন, এক স্ত্রী যখন হিংস্র হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে সায়েম আসে, ওর চুল ধরে টান দেয়, বলে, এখনও এত তেজ কোথায় থেকে পাস তুই? ফারজানা তাকায় সায়েমের দিকে, চোখে আগুন। ধীরে ধীরে বলে, তুইও? ছি, বন্ধুর মুখোশ পরে থাকা পশু তোরা, জানোয়ারের দল। এই বলে মাথা দিয়ে আঘাত করে সায়েমের কপালে। সায়েম ব্যথায় এক ধাক্কা দিয়ে ফারজানাকে ফেলে দেয়। ফারজানা পড়ে যায় মাটিতে। আর সেই পড়ে যাওয়া দেখেই রেদওয়ান ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। নিজের লোভ আর লালসায় পাগল হয়ে উঠেছে রেদওয়ান। একটা জানোয়ারের মতো ফারজানার শরীরটাকে টেনে হিঁচড়ে নিচ্ছে। আমি অসহায়ের মতো চোখ বন্ধ করে শুধু আল্লাহকে ডাকছিলাম, হে আল্লাহ, কেউ আসুক, রক্ষা করুক আমার ফারজানাকে। আর পাশে দাঁড়িয়ে লাবিব আর রাজ ফুপিয়ে কাঁদছে। লাবিব বলছে, ও রেদু কাকু, আমার ফুপি ব্যথা পাচ্ছে, ছেড়ে দাও। রাজ বলছে, রেদু কাকু, তুমি আমার কাপড় খুলে নাও, আমার আম্মুকে ছেড়ে দাও না। আম্মুকে ছেড়ে দাও, দেখো আম্মুর অনেক ব্যথা করছে, রক্ত বের হচ্ছে, একটু ডক্টর কাকুকে ডাকো না গো। ওদের কথাগুলো আমায় গুড়িয়ে দিচ্ছিল ভেতর থেকে, তাও যে আমরা কিছু করতে পারছিলাম না। আমরা সবাই অসহায়। চোখের সামনে এক বীভৎস দৃশ্য চলছে, আর সেই নরপিশাচ থেমে নেই। ফারজানা লড়ছে, নিজের সতীত্ব, নিজের আত্মসম্মান রক্ষা করতে লড়ছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে আবার জ্ঞান হারায়। আর তখনই দরজায় দাঁড়িয়ে যায় আসলাম। তার চোখে ভয়, মুখে বিস্ময়, আর মুহূর্তেই সেই বিস্ময়ের রূপ নেয় আগুনে। কুত্তার বাচ্চা বলে চিৎকার করে উঠে দৌড়ে আসে সামনে, এক লাথিতে রেদওয়ানকে ছিটকে ফেলে দেয়। আর ঠিক তখনই সায়েম পেছন থেকে এসে আসলামকে ধরে ফেলে। কিন্তু আসলাম এবার আর থেমে নেই। চোখে শুধু একটাই দৃশ্য, ফারজানার লাঞ্ছিত শরীর আর তার চারপাশে রক্তের বন্যা। এমন বিপর্যস্ত অবস্থা দেখে শরীর ছেড়ে দেয় আসলাম। রেদওয়ান উঠে গিয়ে আবার সেই রডটা তুলে নেয় আর একের পর এক বাড়ি মারতে থাকে আসলামের মাথায়। তুই কি ভেবেছিলি আমরা তোদের চাকর? সুন্দরী মেয়ে, টাকা পয়সা, দাপট সব তোদের, আর আমাদের কিচ্ছু নাই? আর আমাদের কিচ্ছুই নাই, কিচ্ছু না। রডের আঘাতে
আসলামের মাথা ফেটে যায়, মগজ ছিটকে বেরিয়ে আসে। রাজ লাবিব এইসব দেখে জ্ঞান হারায়। আমি নিজের চোখে আমার স্বামী সন্তানের মৃত্যুর দৃশ্য দেখলাম। আর কিচ্ছু করতে পারলাম না। আমার প্রাণপ্রিয় বান্ধবী ফারজানাকেও বাঁচাতে পারলাম না। কিন্তু এখানেই শেষ নয়। ফারজানার নিস্তেজ দেহের ওপর আবার ঝাঁপিয়ে পড়ে সেই পশু। নিজের লালসা মেটাতে থাকে। রক্তে ভেসে যায় চারপাশ। আর ফারজানা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। ঠিক তখনই সায়েম আমার দিকে এগিয়ে আসে, মুখে বিকৃত এক হাসি। এবার তোর পালা। তোকে নিয়েই ছিল আমার লম্বা অপেক্ষা। কত সুন্দর করে তোকে আমি ওই দিন বলেছিলাম আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই কি করলি? আসলাম জমিদারের ছেলে বলে ওর গলায় ঝুলে পড়লি। আমি শুধু আল্লাহকে ডাকছিলাম। আর সেই মুহূর্তেই দরজা ঠেলে ঢুকে পড়ে রুদ্র। এক লাথিতে সায়েমকে ছিটকে ফেলে দিয়ে গর্জে ওঠে, তোদের আমি বন্ধু ভেবে কাছে এনেছি, আর তোরা আমার বিশ্বাসকে খুন করলি। বিশ্বাসঘাতকের দল। রুদ্র একের পর এক ঘুষি মারতে থাকে সায়েমকে। তখনই রেদওয়ান উঠে আসে আর পকেট থেকে বন্দুক বের করে ঠেকিয়ে দেয় রুদ্রের কপালে। খুব হিরো হিরো খেলছিলি তাই না? আজকে তোকে শেষ করেই ছাড়ব। রেদওয়ান বন্দুকটা রুদ্রের কপালে ঠেকিয়ে বলল, বিশ্বাসঘাতক বললি? হ্যাঁ, আমি বিশ্বাসঘাতক। কিন্তু তোরা কি করেছিলি? ছোটবেলা থেকে আমাদের সাথে চাকরের মতো ব্যবহার করেছিস। তোর বাপের টাকা দেখে তো তোর সাথে বন্ধুত্ব করেছিলাম। আর তুই তো সেই টাকা দিয়ে ফকিরদের সাহায্য করিস, ফুটপাতের মানুষদের খাবার কিনে দিস। আমাদের কিছু দিয়েছিস? দিসনি। তার চোখ রক্তবর্ণ, রাগে হিংসায় উন্মাদ। তুই সব পাবি কেন? সুন্দরী বউ, টাকা, কোম্পানি, নাম ডাক, আর আমরা তোর পিছনে সারা জীবন পাচাটব? না, আজ সব শেষ। আজ তোদের সবাইকে মেরে পুড়িয়ে ফেলব। কেউ তোদের লাশও পাবে না। আর তোরা সব কিছু, তোর বউ, তোর সম্পত্তি, তোর ব্যবসা, সব কিছু আমি নিয়ে নেব। আমি। রুদ্র হেসে ওঠে, একটা কষ্টের কিন্তু আত্মবিশ্বাসে ভরা হাসি। তুই কিছুই পাবি না রেদু, কারণ আমি আমার সব কিছু আমার সন্তানের নামে লিখে দিয়েছি। তারা যদি না থাকে তাহলে সব কিছু সরকারের হাতে চলে যাবে। তুই কিছুই পাবি না। রেদওয়ান ক্ষেপে গিয়ে বলে, ঠিক আছে, তাহলে অন্তত একটা কাজ করে যাই। কিছু না পেলেও তোকে বাঁচিয়ে রাখবো না। এই বলেই সে ঠাস করে গুলি চালায়। রুদ্রের কপাল ফেটে যায়। রুদ্রের দেহটা পড়ে যায় নিচে। আমি নিজের চোখের সামনে এতগুলো প্রিয় মানুষের খুন হতে দেখলাম। তারপরও কিছু করতে পারলাম না। তারপর পুরো বাড়ি জুড়ে কেরোসিন ছিটিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয় ওরা। আমি চোখ বন্ধ করে প্রাণ ভরে কালেমা পড়তে থাকি, মৃত্যুই যে আমার নিয়তি। ঠিক তখনই ফেরেশতার মতো হাজির হয় বাড়ির দারোয়ান জব্বার। শরীর রক্তাক্ত, চোখে কান্না, মুখে ভয়, কিন্তু সোজা এসে আমার হাত পা খুলে দিল। রাজ আর লাবিবকে দুই কাঁধে তুলে বলল, আপা, আমার সাথে চলেন, পিছনের দরজা দিয়ে যাই। সামনের গেট তারা আগেই বন্ধ করে রেখেছে। আমি চলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমার পা যেন চলছিল না। স্বামীর সন্তান, বোনের মতো বান্ধবী, ভাইয়ের মতো বন্ধু, সবাইকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে মন চাচ্ছিল না। তবুও লাবিব আর রাজের মুখের দিকে তাকিয়ে আমার চলে যেতে হয়। আমার প্রিয় বান্ধবী ফারজানা, আমার হাবিব, আমার হৃদয়ের মানুষ আসলাম, ভাইয়ের মতো রুদ্র, সবাইকে রেখে চলে যেতে হচ্ছে। আমি ওদের দিকে ফিরে বললাম, তোমাদের মৃত্যুর বদলা আমি নেব। আজ আমি লাবিব আর রাজকে রাখার জন্য চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও ফিরব। সেই দিন সব কিছুর হিসাব নেব। শুধু আমি নই, সেই দিন হিসাব নেবে আমাদের ছেলেরা। জব্বার বলল, আপা, সময় নাই, চলে আসেন। আমি শেষবারের মতো চোখ ভিজিয়ে তাদের দেখে নিলাম। তারপর বেরিয়ে এলাম সেই জ্বলন্ত ভেঙে পড়া বাড়ি থেকে। জব্বার ভাই কষ্ট করে একটা ভ্যানে তুলে দেয় আমাদের। রাজ লাবিবকে শুইয়ে দিয়ে আমাকে বসায় পাশে। তারপর নিঃশব্দে নিজেদের বাড়ির দিকে রওনা হয়। জব্বার আমাদের ওর নিজের বাড়িতে নিতে চাইছিল, কিন্তু আমি থামিয়ে বলি, না জব্বার, তোমার বাড়ি নয়। ওরা যদি তোমাকে না পায় তোমার বাড়িতে যাবে, তোমার স্ত্রী সন্তান, এমনকি তোমাকেও মেরে ফেলবে। আমাদের বাড়ি চলো, অন্য রাস্তা দিয়ে। জব্বার কিছু না বলে মাথা নেড়ে নেয়। চোখে ছিল শুধু ভয়, তবু মুখে দৃঢ়তা। আমরা আমাদের বাড়িতে যাই। আমি তড়িঘড়ি করে দরজা খুলে দরকারি কাগজপত্র, কিছু টাকা, কিছু জামা কাপড় নেই। তারপর কল দিই বড় ভাইজান আকরাম চৌধুরীকে। ভাইজান, আজ রাতের মধ্যেই আমাদের দেশ ছাড়তে হবে, দয়া করে কিছু একটা করেন। ভাইজান বারবার জানতে চাইছিল, কি হয়েছে, কারা করেছে, আমার আসলাম, আমার বোন, তোমরা ঠিক আছো? কিন্তু আমি সেই দিন কিছুই বলতে পারিনি। চোখে শুধু একটাই ছবি ভাসছিল, ফারজানার নিথর দেহ, রুদ্রের ফেটে যাওয়া কপাল, রক্তাক্ত হাবিব, আর আমার আসলামের ছিন্ন বিচ্ছিন্ন মাথা। আমি ভাইজানকে যতটুকু বলা সম্ভব বলি, বাকিটুকু গিলে ফেলি কান্নার সাথে। ভাইজান সব ব্যবস্থা করে দেয়।
রাতের আধারে আমরা আমাদের প্রিয় শহর, প্রিয় ঘর ছেড়ে রওনা হই এয়ারপোর্টের দিকে। লাবিব আর রাজ বারবার জানতে চাইছিল, কোথায় যাচ্ছি? রাজ বলে, ও মামুনি, আম্মু কোথায়? পুচকি কোথায়? ঋদু কাকা কেন আম্মুর কাপড় খুলছিল? রক্ত বের করছিল কেন? মামুকেও মেরেছে জানো? ও মামুনি, আমরা কোথায় যাচ্ছি? আমরা হাসপাতালে যাব না? আম্মুর তো রক্ত বের হচ্ছিল। মামু আর হাবু ভাইয়েরা তো। আমরা যাব না ওদের নিয়ে ডাক্তার দেখাতে মামুনি? লাবিব বলে, আম্মু, আব্বু কোথায়? রেদু কাকুটা না খুব পচা, ভাইয়াকে মেরেছে, ফুপির কাপড় খুলে নিয়েছে। কাপড় খোলা তো পচা, তাই না আম্মু? রেদু কাকু না আব্বুকে মেরেছে জানো? আব্বুর মাথা দিয়ে কি কি বের হচ্ছিল। আমরা এখানেই থাকি না কেন? আমাদের সাথে আব্বু, হাবু ভাই, পুচকি, রুদ্র বাবা যাবে না? কেন পালাচ্ছি আমরা? আমি তখনও কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ চোখের পানি ফেলেছি। ভোর 5টা, আমাদের মালয়েশিয়ার ফ্লাইট ছিল। আমাদের জন্য নিরাপদ স্থান এয়ারপোর্টে ছিল। সারা রাত আমরা এয়ারপোর্টেই ছিলাম। ভোর 5টায় আমরা উঠে পড়ি সেই ফ্লাইটে। যেন এক চিরন্তন আলোর খোঁজে অন্ধকার পেরিয়ে চলেছি। ভাইজান আর জব্বার আমাদের সঙ্গে ছিল এয়ারপোর্ট পর্যন্ত। ভাইয়ের চোখে ছিল দায়িত্ব আর আশ্বাস, আর জব্বরের চোখে ছিল অদ্ভুত এক শান্তি, যেন তার কর্তব্য সে শেষ মুহূর্ত পর্যন্ত পালন করেছে। কিন্তু যখন আমরা মালয়েশিয়া পৌঁছাই, খবর আসে জব্বারকে ওরা মেরে ফেলেছে। কারণ জব্বার জানতো সব। সে যদি বেঁচে থাকতো, ওদের মুখোশ খুলে যেত। ওরা চেয়েছিল জব্বারও আগুনে ছাই হয়ে যাক, কিন্তু সে বাঁচিয়ে দিয়েছিল আমাদের। তার আত্মত্যাগেই বেঁচে আছে আমার কলিজার টুকরো লাজ আর রাবিব। আমরা মালয়েশিয়ায় পৌঁছাই, কিন্তু হৃদয় তখনও পড়ে থাকে ওই জ্বলন্ত শহরে। রুদ্র, ফারজানা, আসলাম, সবার রক্তে ভেজা সেই রাত আমাদের তাড়া করে বেড়ায়। মালয়েশিয়ায় আসার সাথে সাথে এক চোর আমাদের সব কিছু নিয়ে পালিয়ে যায়। আল্লাহ দুর্যোগ যখন দেয়, তখন সব দিক দিয়েই দেয় হয়তো। আল্লাহর বান্দার পরীক্ষা নেয়, এই পরীক্ষার ওপর দিয়েই যাচ্ছে আমাদের দিন। অন্যদিকে ওরা চুপ করে বসে থাকেনি। ভাইজানের কারখানায় আগুন লাগিয়ে দেয়, সব কিছু শেষ করে দেয় ওরা। ওরা জানতো ভাইজান কখনো চুপ করে বসে থাকবেন না, খোঁজ লাগাবেন কি করে কি হলো এসবের। তাকে শেষ করে দিয়ে একদম নিঃশেষ করে দেবে, এটাই ছিল তাদের ছক। ভাইজান সব হারিয়ে চুপ হয়ে গিয়েছিলেন, আর ওরা শিকদার বাড়িতে আগুন দিয়ে পুরো পরিবারটাই শেষ করে দেয়। আর চারদিকে ছড়িয়ে দেয় যে সবাই মারা যায় আগুনে। চারদিকে শুধু পুড়ে যাওয়ার ঘ্রাণ আর মানুষের কান্না। তারপর ওরা মিডিয়ায় কান্নাকাটি করে সবার সামনে, বলে, রুদ্র, ফারজানা, রূপা, আসলাম সবাই আমাদের বন্ধু ছিল। ওরা আরও বলে, হয়তো কোনো শত্রুর কাজ এটা। একদিকে বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর ওইদিকে ভাইজানের কারখানায় আগুন লাগার ব্যাপারটাও সবার সামনে বাস্তবায়ন করে তুলে শত্রুর কাজ বলে। মানুষেরা বিশ্বাস করে, চোখের পানি দেখলে মানুষ আর বিচার খোঁজে না। ওদের চোখের পানি দেখে গলে যায় সবাই। ওদের মুখোশের আড়ালে সেই নিকৃষ্ট চেহারাগুলো কেউ দেখতে পায়নি। আর আমরা তখন এক অচেনা দেশে নিঃসঙ্গ, নিরুপায়। ভাইজান চেয়েছিল আমাদের রক্ষা করতে, কিন্তু ওরা তাকে নিঃস্ব করে দিল। ভাইজান বলেছিল সব খরচ আমি চালাবো, কিন্তু এখন তার নিজেরই কিছু নেই। শুধু থেকে গেছে একটা পোড়া মন আর একটা কাঁচা প্রতিজ্ঞা, একদিন আগুনের জবাব আগুন দিয়েই দেবে কেউ, ইনশাল্লাহ। অচেনা একটা দেশ, ভাষা বুঝি না, নিয়ম জানি না, সাথে 2টা ছোট বাচ্চা। আমি একটা অসহায় মা, তার উপর গর্ভবতী। লাজ আর রাবিব, তারা তো কিছু বোঝেই না। শুধু যখন ক্ষুধার কষ্টে কাঁদে, তখন আমি বুঝি আমি কিছুই করতে পারছি না তাদের জন্য। কতটা অসহায় আমি সময়ের কাছে। একসময় যেই হাত দিয়ে হাজারো মানুষকে খাইয়েছি, এখন সেই হাত দিয়ে নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না। মাথার উপর ছাদ নেই, পরনে কোনো ঠিকঠাক কাপড় নেই, একটা কাজ নেই, পেট ভরানোর মতো সামান্য টাকাও নেই। প্রথম 2 দিন আমরা পথে পথে ঘুরেছি, সাহায্যের আশায় মানুষজনের দিকে তাকিয়েছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমি তখন সমস্ত গর্ব, লজ্জা পেছনে ফেলে রাস্তার পাশে বসে হাত পেতেছি। বাঁচাতে চেয়েছি রাজ আর লাবিবকে। ফুটপাতে বসে ভিক্ষে করেছি, কিছু টাকা হাতে পেয়ে একটু খাবার কিনে 3 জনে ভাগ করে খেয়েছি। তাদের মুখে খাবার তুলে দিতে পেরে আমার নিজের খিদে যেন হার মানে। কিন্তু মনের ভেতরে যুদ্ধ, সেটা তো থামে না। আমার ভেতরে একটাই প্রশ্ন বারবার ধাক্কা দেয়, এভাবেই কি চলবে? আমি কি পারবো ওদের বাঁচাতে, নাকি আমরা একটা দিন ক্ষুধার যন্ত্রণায় নিস্তেজ হয়ে যাব? ফুটপাতেই ঘুমিয়েছি আমরা, বেঁচে থাকার জন্য বেঁচে থেকেছি শুধু। ভিক্ষা করে খাবার জুটেছে, তাও প্রতিদিন না। একদিন খেলে 2 দিন না খেয়ে থেকেছি। একদিন এক ভয়ঙ্কর দিন, আমার পেটে হঠাৎ তীব্র ব্যথা ওঠে। রাস্তার ধারে পড়ে যাই, কাতরাই, চিৎকার করি ব্যথাই। কেউ কাছে আসে না, শুধু আমি আর আমার আল্লাহ।
ঠিক তখনই যেন আসমান থেকে পাঠানো এক মানুষ আমার পাশে এসে দাঁড়ায়। এক তরুণী, হয়তো বাংলাদেশি। তার চোখে ভয় ছিল, কিন্তু মনটাই দয়া। আল্লাহ যেন তাকে পাঠিয়েছিল আমাদের বাঁচাতে। ওই মেয়েটি আমাকে সাহায্য করে, নিজের কাঁধে ভর করে নিয়ে যায় তার চাচার বাসায়। তার চাচা চাচি ছিলেন অপূর্ব মানুষ। চাচা একজন স্কুল শিক্ষক, গম্ভীর অথচ মমতাময়। সব শুনে বললেন, এদের এখানে থাকতে দাও, খেতে দাও, ওদের জন্য কিছু কাজ জোগাড় করব। আর সেই দিনই আমার ছোট্ট মেয়েটা জন্ম নিল, লামিয়া। রাজ আর লাবিব, যারা বহুদিন পেট ভরে খায়নি, তারা হামলে পড়ে খাবারের ওপর। চাচি কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ ওদের অনেক কষ্ট দিয়েছেন, এখন শান্তি দিন। চাচার বাড়িতে আশ্রয় পেয়ে আমরা যেন একটু নিঃশ্বাস নিতে পারলাম। চাচা আমার জন্য ছোট্ট একটা কাজের ব্যবস্থা করে দিলেন। তার স্কুলের পাশে একজন বৃদ্ধার বাসায় দেখাশোনা করার কাজ। মাইনেটা খুব বেশি না, কিন্তু সম্মান ছিল। এই প্রথম আমি কারো কাছে হাত না পেতে নিজে রোজগার করলাম। একটা বছর শান্তিতে কেটেছিল আমাদের। চাচা চাচির আশ্রয়ে আমরা একটু নিঃশ্বাস নিতে পারছিলাম। রাজ আর লাবিবকে স্কুলে ভর্তি করায় চাচা। ওরা আবার বইয়ের সাথে ঘর বাঁধে, আর আমি জীবনের সাথে। কিন্তু শান্তির সেই স্বপ্নভঙ্গ হয় নিষ্ঠুরভাবে। চাচার ছেলে এক অমানুষ। তার নোংরা চোখ পড়ে আমার ওপর। প্রথমে এড়িয়ে গেছি, চোখের ভাষা বুঝেও চুপ থেকেছি, শুধু মাথা নিচু করে নিজের ইজ্জতকে আগলে রেখেছি। কিন্তু এক রাতে ওই জানোয়ারটা জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। আমি তখন ঘুমিয়েছিলাম, লাবিব, রাজ আর লামিয়াকে বুকে নিয়ে। একটা ছোট্ট ঘর। ঘুম ভেঙে দেখি সে দাঁড়িয়ে আমার সামনে, চোখে লালসা। অন্ধকার ঘর। আমি বাধা দিই, চিৎকার করি। রাজ জেগে ওঠে, তার চোখে আগুন, লাবিবের চোখে ঘৃণা। ওরা দুজন মিলে টর্চলাইট দিয়ে মাথায় মারে সেই অমানুষটার। সে লুটিয়ে পড়ে, রক্তে লাল হয়ে যায় মেঝেটা। পরদিন সকালে আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়। বলে আমি নাকি চাচার ছেলের সাথে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছিলাম। তারা তো নিজের ছেলের কথাই বিশ্বাস করবে, আমার মতো অসহায় মায়ের কথা কি বিশ্বাস করবে? তারাও করেনি। চাচা কিছু বলতে পারে না। চাচি মুখ ঘুরিয়ে নেন, আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ওরা। আমরা আবার রাস্তায়। কোনো ঠিকানা নেই, মাথার ওপর ছাদ নেই, শুধু আমি, রাজ, লাবিব আর ছোট্ট লামিয়া। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আমরা। কোনো কাজ নেই, মাথার ওপর ছাদ নেই, শুধু 3টি অবুঝ শিশু আর আমি, এক বিধ্বস্ত মা। রাতে ফুটপাতে শুয়েছিলাম। এই ফুটপাত ছাড়া আর কোনো জায়গা আমাদের কপালে জোটেনি তখন। হঠাৎ শুরু হয় গুলির শব্দ। ভয়ে আমরা দৌড়ে একটা ভাঙা গাড়ির পেছনে লুকাই। কিছুক্ষণ পর গোলাগুলির শব্দ থেমে যায়। সব থেমে গেলে ধীরে ধীরে বের হই। পুনরায় পিচঢালা রাস্তার বুকে শুয়ে পড়ি ক্লান্ত শরীরে। ঠিক তখনই একটা গোঙানির শব্দ। রাজ এগিয়ে যায়, সাথে যায় লাবিব। আমি বারবার মানা করি, সে শোনে না। আমি লামিয়াকে নিয়ে পেছনে পেছনে যাই। একজন রক্তাক্ত মানুষ পড়ে আছে মাটিতে। রাজ সেই লোকটির মাথা কোলে তুলে নেয়। আমি লাবিব পাশে বসে পড়ি। লোকটি বলার চেষ্টা করছে কিছু একটা, শব্দগুলো অস্পষ্ট। রাজ কানের কাছে নিয়ে যায় মাথা, শুনে নেয় তার শেষ ইচ্ছা। আমার ফোন বের করো, একটা নম্বরে কল দাও। রাজ ফোন থেকে নম্বর ডায়াল করে। কল রিসিভ হয়। রাজ ফোনটা লোকটার কানে দেয়। লোকটা মালয়েশিয়ান ভাষায় কি যেন বলে, আমরা কিছু বুঝি না, শুধু তার চোখে জমে থাকা পানির ঝিলিক। লোকটা বারবার পানি পানি করতে থাকে। ইচ্ছে করে এক ফোঁটা পানি লোকটাকে খাওয়াতে, কিন্তু কোথায় থেকে আমরা পাবো? আমরা যে নিরুপায়, আমাদের নিজেরই তো খাবার কিছু নেই। তারপর রাজ বলে, মামুনি তুমি বসো, আমি পানি আনছি। রাজ দৌড়ে যায়। একজন লোক যাচ্ছিল পাশ দিয়ে। রাজ তার কাছে পানি চায়। লোকটা তাকে ধাক্কা দেয়। রাজ পাশের রাস্তায় পড়ে থাকা কাচের বোতল তুলে নেয় আর দৃঢ় কণ্ঠে বলে, পানি দে। লোকটা ভয় পেয়ে পানি দেয়। রাজ সেই পানি এনে লোকটাকে খাওয়ায়। হঠাৎ একটা গাড়ি আসে, চুপচাপ লোকটাকে তুলে নিয়ে যায়। আমরা আবার ফিরে যাই আমাদের পুরনো জায়গায়। আবার রাস্তায়, আবার রাত, আবার অনিশ্চয়তা। কিছুক্ষণ পর আরেকটা গাড়ি এসে দাঁড়ায়। একজন নামি গলায় বলে, আপনারা একটু আমাদের সঙ্গে আসুন। আমার বুক কেঁপে ওঠে। ভয়ে হাত জোড় করে বলি, আমাদের ছেড়ে দিন, আমরা কিছুই করিনি। এক ভদ্রলোক এগিয়ে আসে, বলে, আপারা ভয় পায়েন না, আপনারা একটু আগে যাকে বাঁচাইছেন উনি আমাদের বস, উনি নিজে আপনাদের ডেকেছেন, আপনাদের কোনো ক্ষতি হইব না। লোকটার কথাই একটু ভরসা পাই। আমরা চুপচাপ গাড়িতে উঠি, অজানার পথে অচেনা রক্ষার আশায়। সত্যি সেই লোকটা আমাদের কোনো ক্ষতি করে না, বরং সে আমাদের আশ্রয় দেয়। মাথা গোজার গাড়ি আমাদের যে জায়গায় নিয়ে যায় সেটা বিশাল এক বাড়ি। ওরা আমাদের খেতে দেয়, থাকতে দেয়, পেট ভরে খাওয়া, একটা বিছানা, একটা নিরাপদ রাত। এইসব যেন স্বপ্ন মনে হচ্ছিল। তবে তখনও আমরা জানতাম না এই মানুষটাকে।
কেন সে আমাদের এতটা সাহায্য করছে। পরে জানতে পারি সে একজন মাফিয়া, বড়লোক নয়, শুধু টাকার পাহাড়ে বসে থাকা নয়, সে ভয়ঙ্কর। এই কথা শুনেই আমাদের শরীরের রক্ত যেন জমে আসে, ভয় লাগে। আমি পালাতে চাই ওখান থেকে, কিন্তু পারি না, ধরা পড়ে যায় তার লোকদের কাছে। তখনই সে আসে, চুপচাপ আমার পাশে বসে, আমার মাথায় হাত রেখে বলে, আমি রাজীব সওদাগর, এই দুনিয়ায় আমার কেউ নেই, আজ থেকে তুই আমার বোন। এই ভাইয়ের জীবন যদি কিছুতে কাজে লাগে, তবে আমি আমার জীবন দিয়ে হলেও তোদের সাহায্য করব। আমিও চাই তোর পাশে দাঁড়াতে, নিবি না এই ভাইয়ের সাহায্য? আমি চুপ হয়ে যাই, আমার চোখে জল আসে, কারণ সত্যি আমাদের একটা আশ্রয় দরকার ছিল, একটা ছায়ার দরকার ছিল, একটা মানুষ দরকার ছিল যে রক্ষা করবে। আল্লাহর রহমতে আমরা পেয়ে যাই তাকে। তারপরের দিনগুলো ভালোই কাটতে থাকে। রাজ, লাবিব আর লামিয়ার মুখে হাসি ফিরে আসে। আমি আবার নতুন করে বাঁচতে শুরু করি। একদিন সেই ভাই আসে, আমার কাছে বসে জিজ্ঞেস করে আমরা এদেশে কেন এসেছি, কেন ফুটপাতে ছিলাম। আমি সব খুলে বলি। ভাই সব শুনে বলে, তুই এখানে থাকবি কতদিন? তুই ওদের বিচার করবি না? আমি বলি, এখন না ভাই, আমি আমার রাজ আর লাবিবকে মানুষ করব, ওরাই নেবে ওদের প্রতিশোধ। ভাই আমার কথা শুনে কিছু না বলে উঠে যায়, তবে ওর চোখ দেখে বুঝি সে আমাকে বোঝে। তারপর রাজ আর লাবিব আবারও স্কুলে ভর্তি হয়, তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু করিয়ে দিই। আমি জানি একদিন ওদেরকেই দাঁড়াতে হবে সামনে, সত্যের জন্য, বিচারের জন্য। সময় গড়ায়, রাজ আর লাবিব বড় হতে থাকে, চোখে আগুন, মনে বজ্র প্রতিজ্ঞা। ভুলতে পারে না কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের শৈশব, আর ওরাও হার মানে না। ভাইয়ের ছায়ায় গড়ে ওঠে ওদের জীবন। দিনের আলোয় ব্যবসায়ী, রাত্রির অন্ধকারে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক লড়াকু। তাদের দল গড়ে ওঠে অন্যায়ের প্রতিবাদে, অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, অসহায়দের পাশে দাঁড়ায়। বিশ্বাস করতে কষ্ট হয়, একদিন যারা পথের ধুলোই ছিল আজ দাঁড়ায় আলো, আর অন্ধকারকে পুড়িয়ে দেয় নিজের আগুনে। রাজ ছিল একেবারে রুদ্রের মতো, চোখে দৃঢ়তা, মগজে কৌশল। ওর প্রতিটি পরিকল্পনা সফলতা এনে দিত, যা হাতে নিত তাই পূর্ণতা পেত। আর ভাই, সে তার সবটা দিয়ে প্রস্তুত করে তোলে লাবিব আর রাজকে। সে তার সব কিছু লিখে দেয় রাজ, লাবিব আর লামিয়ার নামে। তার এক কথা, এরাই আমার আপন, এদের হারালে যেন আমার জীবন বৃথা। যদি সেই ভাই না থাকতো, তবে আমরা হয়তো এখনও পথেই পড়ে থাকতাম, নিঃশ্বাসহীন হয়ে। বড় ভাই আকরাম চৌধুরী, সে আমাদের খোঁজ করে গেছে, কিন্তু আমরাই দেইনি, চাইনি, দরকারও পড়েনি। আমরা নিজেরাই নিজেদের ভাগ্য লিখে চলেছি, নিজেদের মতো করে, নিজেদের রক্তে ঘামে। এভাবেই সময় কাটতে থাকে, আমরা দিন গুনতে থাকি। না, আর কোনো হারানোর নয়, এইবার ফিরে যাওয়ার, বাংলাদেশে ফিরে যাওয়ার। পুরনো ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তাদের মুখোমুখি হওয়ার দিন গুনতে থাকি। সেই প্রতীক্ষার অবসান ঘটে। অনেক দিন পর, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা ফিরে আসি বাংলাদেশে। সব বলার পর, সব ক্ষত খুলে দেবার পর রূপা বেগম চোখ মুছে তাকান মেহেরিনের দিকে। মেহেরিন কান্না করে যাচ্ছে নীরবে, নরম কণ্ঠে বলে, কান্না করো না বৌমা, আমার রাজবাবাটা জীবনে অনেক কষ্ট পেয়েছে, এতদিন ও শুধু সহ্য করেছে, তুমি যদি কষ্ট দাও এবারও মরে যাবে। মেহেরিন আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ঝাঁপিয়ে পড়ে রূপা বেগমের বুকে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, না মামনি, আর কোনো কষ্ট ওকে দেব না আমি, কখনো না। রূপা বেগম মেহেরিনের মাথায় হাত বুলিয়ে আদর করেন। একটু পর বলেন, তুমি কি জানো বৌমা, আমার রাজবাবাটা তোমাকে কতদিন থেকে ভালোবাসে? মেহেরিন নাক টেনে ফিসফিস করে বলে, না মামনি, তবে যেদিন আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে যাই সেদিন সে আমাকে প্রথম SMS করে। রূপা বেগম বলেন, 3 বছর আগে তুমি তোমার পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছিলে, মনে আছে? মেহেরিন মাথা তুলে চোখ বড় বড় করে বলে, হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম একসাথে। রূপা বেগম মাথা নেড়ে বলে, হ্যাঁ, সেই তখনই রাজবাবা তোমাকে প্রথম দেখে, আর সেদিন থেকেই সে তোমাকে ভালোবাসে। মেহেরিন অবাক চোখে তাকিয়ে থাকে রূপা বেগমের দিকে। রূপা বেগম আবার বলে, এই 3 বছর তোমাকে নিয়ে ওর কত যে পাগলামো আমি সহ্য করেছি জানো না। যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তোমার ব্যাপারে বলতো। তোমাকে সেদিন প্রথম দেখে ওই দিন আমাকে বলেছিল, মামনি আমি ওকে চাই, ওকে ভালোবেসে ফেলেছি। মামনি আমি ওকে তোমার বৌমা করতে চাই, তুমি কি মেনে নেবে? হঠাৎ হঠাৎ করে চলে যেত তোমাকে দেখতে, কত বিপদ থেকে তোমাকে আগলে রেখেছে, রক্ষা করেছে দূর থেকে। রোদ, বৃষ্টি, ঝড়, বাতাস কিছু ওকে থামাতে পারেনি। মেহেরিন নিঃশব্দে তাকিয়ে থাকে, তার চোখের ভেতর যেন হাজারটা প্রশ্ন, হাজারটা উত্তরের উথাল পাথাল ঢেউ, আর ঠোঁটে কাঁপা কাঁপা একটা হাসি, ভালোবাসার, অপরাধবোধের,
আর অনন্ত বন্ধনের। রূপা বেগম মেহেরিনের দিকে তাকিয়ে বললেন, লামিয়াকে ওইভাবে তোমার সামনে উপস্থাপন করার কারণটা কি জানো? মেহেরিন দুই দিকে মাথা নাড়ল, অর্থাৎ না। রূপা বেগম তাকে জড়িয়ে ধরলেন, তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কারণ রাজবাবা এটা চেয়েছিল রেদন মিডিয়ার সামনে অপমানিত হোক, তার মাথা হেট হোক সবার সামনে। আর তিনি একটু থমকে বললেন, রেদন তোমার বাবাকে তোমার জন্য বিয়ের প্রস্তাব দেয়। তোমার বাবা তখনই রাজবাবার কাছে জানায় সব। রাজ যেটা চায় তোমার বাবাও সেটাই করেন। মেহেরিন হতবাক হয়ে বলে, তাহলে মানে বাবা সব জানতেন? রূপা বেগম মাথা নাড়ালেন, হ্যাঁ জানতেন, কারণ তোমরা শান্তিপুরে থাকতেই রাজবাবা তোমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব রাখে এবং তোমার আব্বু সেই প্রস্তাবে রাজি হন। আর তুমি যে রাজবাবাকে ভালোবাসো, রাজবাবা যদি অমন কিছু না করতো তাহলে তুমি কি হৃদকে বিয়ের জন্য রাজি হতে? মেহেরিন ধীরে মাথা নাড়ে, না কখনোই না। রূপা বেগম হেসে তার কপালে চুমু দিয়ে বলেন, এজন্যই তো সবটা এমন সাজানো হয়েছে, এখন বুঝেছ? মেহেরিন একটু মাথা ঝাঁকায়, তার চোখে একসাথে বিস্ময় আর অশ্রু। হঠাৎ সে মাথা তোলে, ধীরে প্রশ্ন করে, আচ্ছা মামুনি, তাহলে হৃদ ভাইয়া আসলো না কেন? সে কি সব প্ল্যান, তাহলে কি সবটাই ওর প্ল্যান ছিল? রূপা বেগম চুপ করে থাকেন কিছুক্ষণ, তার চোখে যেন দুঃখ আর দ্বিধা জমে আছে। তারপর ধীরে মাথা নাড়েন, হ্যাঁ ওর প্ল্যান ছিল, কিন্তু ও এখন কোথায় কেমন আছে সেটা নিয়ে আমরা চিন্তিত। রাজবাবা হৃদের সঙ্গে দেখা করে এবং সব কিছু বলে দেয় হৃদকে। সব শুনে হৃদ অনেক ভেঙে পড়েছিল, আর তারপরেই কাউকে কিছু না জানিয়ে রাজের প্ল্যান মতো কাজ করে চলে যায় দেশ থেকে। তখনই রাজ আবার ডাকে, আরিও না, একটু শুনে যাও। রূপা বেগম হেসে বলে, যাও, আমার বউ পাগল ছেলে তার বউকে ডাকতে ডাকতে পাগল হয়ে গেল। রুদ্র এমন করে ফারজানা ফারজানা করত। মাঝে মধ্যে তো ফারজানা রেগে গিয়ে এটা সেটা বলেও দিত, কিন্তু তাতে রুদ্রের কিছু যায় আসতো না। এটা বলেই হেসে ফেলেন রূপা বেগম। মেহেরিনও হেসে ফেলে। তারপর রূপা বেগম বলে, যাও। মেহেরিন মাথা নেড়ে বেরিয়ে যায়। রুমে ঢুকে দেখে রাজ বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেহেরিন ডাকে, কবি সাহেব। রাজ ফিরে তাকায়, কতদিন পর তার বউ তাকে কবি সাহেব ডাকল। রাজ খুশিতে গদগদ হয়ে বলে, বউ তুমি? কথা শেষ হওয়ার আগেই মেহেরিন ঝাপটে পড়ে রাজের বুকে। রাজ অবাক হয় মেহেরিনের কাজ দেখে। মেহেরিনকে আগলে নিয়ে রাজ বলে, এই বউ কি হয়েছে, কাঁদছো কেন? কি হয়েছে বলো? এই আরিও না। বউ কি হয়েছে বলো? মেহেরিন কিছু বলে না, শুধু কান্না করে যায়। রাজ অস্থির হয়ে ওঠে। মেহেরিন কাঁদতে কাঁদতে বলে, অনেক ভালোবাসি আপনাকে কবি সাহেব, অনেক 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 ভালোবাসি। রাজ থেমে যায়। মেহেরিনের মুখটা নিজের দুই হাতের আড়ালে নিয়ে আদরের সুরে বলে, কি হয়েছে আমার বউটার? এত কান্না করছে কেন আমার বউটা? আমার বউটা কি জানে না তার চোখের পানি মানে আমার হৃদয়ের রক্তক্ষরণ? এটা জেনেও আমাকে কষ্ট দিচ্ছে আমার বউ? এটা কিন্তু ঠিক না, বলো। রাজের এমন আদরে কথা শুনে মেহেরিন হেসে ফেলে। রাজও হেসে ফেলে। তারপর শক্ত করে জড়িয়ে নেয় মেহেরিনকে। অনেকক্ষণ এভাবেই থাকে। তারপর রাজ হঠাৎ করে বলে, আমার বউয়ের রাগ উড়ে গেল কেমন করে? আমি তো ভেবেছিলাম বউয়ের রাগ ভাঙাতে ভাঙাতে আমি বুড়ো হয়ে যাব। মেহেরিন রাজকে ছেড়ে বুকে থাপ্পড় দিয়ে বলে, হলে হবেন, তাতে সমস্যা কি? আমার জন্য বুড়ো হতে প্রবলেম কোথায়? নাকি সারা জীবন এমন তাগড়া যুবক থাকতে চান যাতে মেয়েরা নজর দেয়? রাজ দুই হাত ওপরে তুলে বলে, আস্তাক ফিরুল্লাহ, দুনিয়ার সব মেয়েদের আমি লামিয়ার মতো বোন আর মামুনির মতো মামির চোখে দেখি। মেহেরিন মুখ ঝামটা দেয়। রাজ বলে, এই বউ, তুমি আমার সামনে মুখ ঝামটা দিও না। মেহেরিন ভ্রু কুচকে বলে, কেন? রাজ দাঁত বের করে বলে, আমার চুমু খেতে মন চায়। বলেই মেহেরিনের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। মেহেরিন আজ আর বাধা দেয় না, নিজেও সঙ্গ দেয় রাজের। বেশ কিছুটা সময় এভাবেই কেটে যায়। তারপর রাজ মেহেরিনকে ছেড়ে দেয়। মেহেরিনের দুই হাত ধরে বলে, বউ, আমার একটা আবদার রাখবা? মেহেরিন মাথা নাড়ে। রাজ বলে, তোমার কোলে মাথা রেখে আমাকে একটু শুতে দেবে? মেহেরিনের চোখে পানি চলে আসে। এই সামান্য একটা কথা, কিন্তু মেহেরিনের মনে অনেক বড় একটা আঘাত হানে। কি অবুঝ আবদার! এই আবদার কি করে মেহেরিন ফিরিয়ে দেবে? আধার কেটে যেমন আলো আসে, তেমনি রাতের শেষে দিন আসে, আর এভাবেই শুরু হয় একটা নতুন দিনের শুরু। আজ রাজ আর মেহেরিনের রিসেপশন। বাড়ির আশেপাশে সাজ সাজ রব। অতিথি আসার প্রস্তুতি চলছে পুরোদমে। সকালে খুব ভোরেই মেহেরিন উঠে পড়ে। রান্নাঘর থেকে শুরু করে ঘরের প্রতিটি কোণ সে নিজের হাতে গোছাতে থাকে। তবুও আজ তার মনটা যেন অন্য কিছু খুঁজছে। রাজের দিকে তাকিয়ে সে বায়না ধরে, আমি পার্লারে যাব, আমার রিসেপশন, আমি নিজের মতো সাজব। রাজ একটু অবাক হয়ে বলে, পার্লারের লোকেরা তো আসবেই বাসায়,
তোমাকে সাজাবে ঠিকঠাক মতো। কিন্তু মেহেরিন জেদি কণ্ঠে জানিয়ে দেয়, না, আমি যাব মানে যাবই। রাজ বোঝে এই রাগী বইয়ের সাথে তর্ক করে লাভ নেই। শেষে সে রাজি হয়ে যায়, তবে শর্ত দেয়, তাহলে অন্তত চুমকিকে সঙ্গে নিয়ে যেও, একা না। মেহেরিন মাথা নাড়ে আর রাজ হাসে। বইয়ের কাছে আমি একেবারেই বিরল প্রজাতির প্রাণী। যেভাবেই হোক আমাকে ছলে বলে কৌশলে ঠিকই নিজের বশ করে ফেলে। কিন্তু মেহেরিন তখন অন্য পরিকল্পনায়। সে চুমকিকে কিছু না বলে সরাসরি চলে যায় এক জায়গায়, রেদওয়ান তালুকদারের অফিসে। রেদওয়ান তালুকদার রাজনীতির মুখোশে ঢাকা এক ভয়ঙ্কর পিশাচ। এখনও জানে না আজ তার ভাগ্য কী লিখে রেখেছে। মেহেরিন ভেতরে যায়। রেদওয়ান খুশি হয়ে বলে, আরে মেহেরিন আম্মু, এসো, বসো বসো। মেহেরিন চেয়ারে বসে, চোখে তীব্র ঘৃণা নিয়ে তাকায়। এই লোকটার চেহারায় এত যে কুৎসিত রূপ লুকিয়ে আছে সেটা মেহেরিন স্পষ্ট দেখতে পায়। মনে মনে বলে, এই লোকটাকে যদি এখন টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারতাম। মুখে বলে, রিদ ভাই এমন কেন করলো আঙ্কেল? রেদওয়ান তালুকদার দুঃখ নিয়ে বলল, জানি না আম্মু, কেন এমন করলো, কিছুই বুঝতে পারছি না। মেহেরিন সাথে সাথে বলে, আপনার ওই নোংরা মুখে আমায় আম্মু বলবেন না। রিদ ভাইয়া তো আপনার মতো জানোয়ার হয়নি, এটাই অনেক। রেদওয়ান গর্জে ওঠে, মেহেরিন। মেহেরিন দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলে, আওয়াজ নিচে। আপনার মতো ধর্ষক, প্রতারক, বিশ্বাসঘাতক বেঈমানদের গলা উঁচু মানায় না। তারপর সে আরও একটু কাছে এগিয়ে এসে বলে, আমার শাশুড়ি ভুল করেছিল, আপনাকে মানুষ ভাবার ভুল করেছিল। আপনি যখন তার সম্মানে আঘাত করেছিলেন তখনই আপনার মাথা কেটে ফেলার দরকার ছিল। কিন্তু আফসোস, তখন আমার শাশুড়ি অসুস্থ ছিল, আর সেই সুযোগটাই আপনি নিয়েছিলেন। রেদওয়ান চুপ, চোখে রাগ, হতাশা আর ভয় একসাথে মিশে। মেহেরিন চেয়ারে পা তুলে বসে বলে, বলুন, রাজের ছোট বোন কোথায়? কোথায় রেখেছেন তাকে? রেদওয়ান চুপ করে। সে বুঝে যায় আজ আর গোপন রাখা যাবে না কিছুই। বেরিয়ে যাও এখান থেকে, সে ফোঁস করে বলে। মেহেরিন হেসে উঠে দাঁড়ায়। আরে বাহ, আমার শ্বশুরের সাম্রাজ্য থেকে আমাকেই বের করে দিচ্ছেন, সামান্য একজন কর্মচারী হয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলে, প্রস্তুত থাকুন রেদওয়ান তালুকদার, আপনার পতনের দিন খুব কাছে, আর এই খেলায় আমি থাকব আমার স্বামীর পাশে। বলেই সে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়, মাথা উঁচু করে, চোখে আগুন।